এই সপ্তাহে এমনিতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে চারিদিকে, এখনো হচ্ছে। 32 ইঞ্চির থেকে বড় সাইজের টিভি, সেগুলোতে সব জিএসটি কমে যাচ্ছে, অন্তত 10% কমে যাচ্ছে। আবার আমাদের দেশে E27 পেট্রোল ইন্ট্রোডিউস করা হচ্ছে, যার ফলে না পেট্রোলের দাম কমবে না, তবে হ্যাঁ পেট্রোলের উৎপাদন খরচা কিছুটা কমবে, গাড়ির শেলফ লাইফ কমবে, অন্তত যে গাড়িগুলো 2024 সালের আগে তৈরি সেগুলোর ক্ষেত্রে মাইলেজ কমবে, ওয়ারেন্টির কভারেজ কমবে, ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার সম্ভাবনা কমবে। এরকম কমার লিস্টটা বিশাল লম্বা, তাই এইসব খবরে আমরা বেশি যাব না। আমরা মূলত এই এক সপ্তাহে টেক দুনিয়ায় কি কি হলো, গুরুত্বপূর্ণ খবর কি কি, সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনারা এই মুহূর্তে দেখছেন আনন্দবাজার.com এ টেক রাউন্ড আপ। আপনারা প্রতি সপ্তাহে এই দিন টেক দুনিয়ায় কি কি হয়েছে এক সপ্তাহ জুড়ে সেই খবর জানতে পারেন, এবং এটা নিয়মিত জানার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেরি করে লাভ নেই, আমরা চলুন প্রথম খবরের দিকে যাই। প্রথম খবর, এই মাসের সবথেকে বড় খবর বলা যায় এটাই যে গুগল তাদের পিক্সেল সিরিজের পিক্সেল 10, 10 প্রো আর 10 এক্সেল এই ফোনগুলোকে লঞ্চ করে দিয়েছে। ডিজাইনে খুব বড় কিছু চেঞ্জ হয়নি, কিন্তু মেটেরিয়াল ইউআই যেটা, সেটার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। পিক্সেল স্ন্যাপ QI2 ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ, সেগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। 7 বছরের ওএস আপডেটস, পিক্সেল ড্রপ, এগুলো সবকিছু নিয়ে এসেছে গুগল। তবে এখানে এই ফোনের লঞ্চ হওয়াতে আমরা বেশিরভাগ জনই কিন্তু হতাশ হয়েছি, কারণ আমাদের মনে হচ্ছে গুগল যেন অ্যাপেলের পদক্ষেপই ফলো করে যাচ্ছে। চাইনিজ ব্র্যান্ডগুলো যখন স্পেসিফিকেশনের কম্পিটিশনে ছুটছে, তখন গুগল আইফোনের মতো অ্যান্ড্রয়েডের আইফোন হওয়ার চেষ্টা করছে। তারা মানুষকে এক্সপিরিয়েন্স দেওয়ার কথা ভাবছে, তার জন্য তাদের এআই সব জায়গায় ইন্ট্রোডিউস করে দিয়েছে। তাদের জেমিনাই প্রতিটা ফোনে পুশ করার চেষ্টা করছে, অ্যান্ড্রয়েডের সবকিছু জেমিনাই এর মাধ্যমে চলবে এই দিকে হাঁটার চেষ্টা করছে। অর্থাৎ গুগল যে এআই নিয়ে কাজ করছে সেটা তাদের নতুন ফোনে বোঝা যাচ্ছে। যেমন ProRes জুম, আমরা 100x জুম করে ছবি তুলি, এতদিন তুলতাম এবং সেই ছবি খুব একটা কাজে লাগে না আমরা জানতাম, কিন্তু যখন এআই দিয়ে সেই ছবিকে ভালোভাবে বানানো হচ্ছে, তখন সেই ছবি কাজে লাগছে, শার্প লাগছে, দেখে ভালো লাগছে, এবং সেটা গুগল এবার তাদের ফোনে করেছে। আর এই ব্যাপারগুলো পসিবল হচ্ছে তাদের টেনসর G5 চিপের জন্য। 3 ন্যানোমিটারের চিপ, সেখানে এআই এর ব্যাপারে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি অনেক বাড়ানো হয়েছে। এআই এবার জিমেল, মেসেজিং অ্যাপ্লিকেশন বা ক্যালেন্ডার বিভিন্ন জায়গা থেকে ডেটা নেবে এবং সেই মতো আমাদেরকে সাজেস্ট করবে, একজন অ্যাসিস্ট্যান্টের মতো, রিয়েল অ্যাসিস্ট্যান্টের মতো, শুধু কথার উত্তর দেওয়ার, চ্যাট করার মতো কোনো চ্যাট বট নয়। এআই নিজেই এবার ক্যামেরা কোচ হিসেবে থাকবে। অর্থাৎ আমরা এতদিন যেরকম দেখতাম গেমিং কোচ বিভিন্ন ফোনে, গেমে কোন দিকে যাওয়া উচিত, স্ট্র্যাটেজি কি হবে, শত্রুপক্ষের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে কিনা, এবার ক্যামেরার ক্ষেত্রে এআই বলে দেবে যে এই শটটা ভালো হচ্ছে, এই শটটা এরকম ভাবে নেওয়া উচিত। অ্যাসিস্ট্যান্ট এইভাবেই কাজ করবে, কোচিং এর কাজ করবে। এছাড়া জেমিনাই লাইভ, রিয়েল টাইম ভয়েস ট্রান্সলেশন, IP68 রেটিং, পাতলা স্লিম ফোন, এই সবগুলো তো আছেই। গুগল যে ফটো স্যাম্পল দেখিয়েছে সেখানে দেখা যাচ্ছে আইফোনে তোলা ছবি আর পিক্সেল ফোনে তোলা ছবি অনেক তফাৎ, আকাশ পাতাল পার্থক্য রাত্রিবেলার ছবিতে। মানে পিক্সেল ফোন এখন পৃথিবীর সব থেকে প্রোঅ্যাক্টিভ এআই ডিভাইস হয়ে উঠেছে। তবু পিক্সেল ফোন আমাদের হতাশ করেছে, তার কারণ আমরা এই সব জিনিস, বেশিরভাগ জিনিস অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসে অলরেডি দেখে ফেলেছি। বিশেষ করে গুগল যখনই নতুন কিছু ইন্ট্রোডিউস করে অ্যান্ড্রয়েডে, সেটা প্রথম আমরা দেখতে পাই স্যামসাং এর ফোনে। অর্থাৎ এখনো গুগলের তরফ থেকে পিক্সেল ফোন একটা শোকেস। তারা অ্যান্ড্রয়েডের যা কিছু নূতনত্ব কিছু, সবকিছু কিন্তু স্যামসাং এর হাত ধরেই করতে চায়। অ্যান্ড্রয়েডের মুখ হলো স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন। যতদিন না গুগল তাদের এই ভিশনটা পাল্টাচ্ছে, ততদিন অব্দি পিক্সেল ফোন অ্যান্ড্রয়েডের মুখ হয়ে উঠতে পারবে না, পৃথিবীতে অন্যতম সেরা অ্যান্ড্রয়েড প্রিমিয়াম ডিভাইস হয়ে উঠতে পারবে না। এই ব্যাপারে আপনার কি মনে হয়? পিক্সেল গুগলের নিজস্ব ডিভাইস, তাও সে অ্যান্ড্রয়েডের সেরা ডিভাইস নয় কেন? কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। পরের খবর, আইফোন 17 সিরিজের খবর, এবং এটা আমাদের দেশের মানুষদের জন্য বেশ খুশির একটা খবর। আইফোন 17 সিরিজের সব রকম ভেরিয়েন্ট ইন্ডিয়াতেই এবার তৈরি হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ইন্ডিয়াতে আইফোন তৈরি হয়ে সেই আইফোন আমেরিকাতে এক্সপোর্ট করা হবে। অর্থাৎ এতদিন চায়না যে কাজটা করতো, সেই কাজটা ইন্ডিয়াতে হবে। মূলত এখানে ম্যানুফ্যাকচার হওয়া মানে কি? ম্যানুফ্যাকচার হওয়া মানে প্রতিটা জিনিস তৈরি হওয়া না, চিপ এখানে তৈরি হয় না। আমাদের দেশে সবকটা কম্পোনেন্ট নিয়ে অ্যাসেম্বল করা হবে এবং তারপর সেই আইফোন গোটা পৃথিবীব্যাপী রপ্তানি করা হবে। তবে হ্যাঁ, এটা অবশ্যই একটা বিশাল বড় পদক্ষেপ, আমাদের দেশের পক্ষে অবশ্যই পজিটিভ একটা ব্যাপার। তবে দেখা যাক ভবিষ্যতে কি হয়, এই ব্যাপারটা অ্যাপল কতটা কন্টিনিউ করে এবং এর জন্য আমরা কম দামে আইফোন পাই কিনা, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। পরের খবর, আমাদের ভারতবর্ষে বিল পাস হয়ে গেছে যে অনলাইন বেটিং যে বিভিন্ন অ্যাপ্লিকেশন ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ব্যান করে দেওয়া হচ্ছে, তার এগেনস্টে বিল পাস হয়েছে। অর্থাৎ এতদিনে সরকার মেনে নিল যে অনলাইন গেমিং এর নামে যে অ্যাপ্লিকেশনগুলো চলতো সেগুলো আসলে গ্যাম্বলিং অ্যাপ্লিকেশন, জুয়া খেলা ছাড়া আর কিচ্ছু না। এবং এই কারণেই আমরা কখনো আমাদের ভিডিওতে অনলাইন বেটিং প্রমোট করিনি। বহু টাকার অফার আসতো, তবে সেগুলোকে আমরা করিনি, কারণ সেটা আমাদের মনে হয়েছিল এথিক্যাল, এবং সরকারও সেটাই মনে করছে। কিন্তু এখানেও একটা অন্য পার্সপেক্টিভ আছে।
হ্যাঁ, এটা ঠিক যে অনলাইন বেটিং অ্যাপ্লিকেশন অনেক খারাপ প্রভাব ফেলছে সমাজে। মানুষ আত্মহত্যা করছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে, এটার একটা নেশা তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা নেশাই তো বলা যায় আসলে। কিন্তু যেটা অনলাইন বেটিং অ্যাপ্লিকেশনগুলোর বক্তব্য, এই ইন্ডাস্ট্রিতে বহু কোটি টাকা ইনভেস্টেড আছে, বহু মানুষের কর্মসংস্থান দিয়েছে ইন্ডাস্ট্রি। তো রাতারাতি এরকম বিল এনে এগুলোকে বন্ধ করে দেওয়া মানে এই মানুষগুলোকে বেকার করে দেওয়া, তাদের চাকরি চলে যাবে, তাদের উপর নির্ভরশীল যে পরিবার তারা অসহায় হয়ে পড়বে। এছাড়াও ভারত সরকার এখান থেকে তো প্রচুর রেভিনিউ পেত, সেই ট্যাক্স, সেই রেভিনিউ আর পাওয়া যাবে না। Dream11, My11, ইরোনো গেম, 1x বেট, এরকম যে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, এরা কিন্তু আমাদের দেশে বড় বড় বিভিন্ন জায়গাকে স্পন্সর করছে, মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমকেও তো স্পন্সর করছে। সেই জায়গাতে একটা শূন্যতা তৈরি হবে। এই শূন্যতা কিভাবে ভরানো যাবে? তবে যাই হোক না কেন, আপনাদের মতামত জানাবেন, কারণ দুদিকেরই তো মতামত থাকে, দুদিকেই কিছু বক্তব্য থাকে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এরকম অনলাইন গেমিং অ্যাপ্লিকেশন না চলাই উচিত, বন্ধ করে দেওয়াই উচিত। সরকার এটা একটা সঠিক পদক্ষেপ নিয়েছে। পরের খবর, যে ফোন নিয়ে এককালে বিশাল হইচই হতো, রেডমি নোট সিরিজ। সেই সিরিজের ফোন রেডমি নোট 15 সিরিজ চায়নাতে লঞ্চ হয়ে গেছে এবং সেই নিয়ে এখন আর সেরকম হইচই হচ্ছে না, কারণ রেডমি নোট সিরিজ বা রেডমির ফোনগুলো আগেকার যে ক্রেজ ছিল সেইটাকে হারিয়ে ফেলেছে। যাই হোক, রেডমি নোট 15 প্রো চাইনিজ টাকাতে যদি আমরা ধরি তাহলে 17,000 টাকায় লঞ্চ হয়েছে, যদিও আমাদের দেশে আসলে আমার ধারণা ওটা অন্তত 25,000 টাকা দাম হবে। এবং সেই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর আছে, ইউএফএস 2.2 স্টোরেজ, 120 হার্টজের 1.5K ডিসপ্লে আছে, অ্যামোলেড অবশ্যই, ব্যাক সাইডে 50+8 মেগাপিক্সেল ক্যামেরা, 7000 mAh ব্যাটারি ইত্যাদি তো আছে। কিন্তু এই ফোনটাতে স্পেশাল কি কিছু আছে? 7000 mAh ব্যাটারি তো আজকাল কমন হয়ে যাচ্ছে। রেডমি নোট সিরিজের জন্য যে ক্রেজ, সেটা কেন থাকবে? এই ফোনে রেডমি নতুন ইউনিক কি দেবে? খুব কম দামে বিক্রি করবে, দেখা যাক কি হয়। এবং রেডমি নোট 15 প্রো প্লাস, এই ফোনটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S জেন প্রসেসর আছে, যেটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং ইউএফএস 2.2 স্টোরেজ টাইপ আছে এখানে। মোটামুটি ধরতে পারেন সব স্পেসিফিকেশনই 19-20 একই রেডমি নোট 15 প্রো এর সাথে। কিন্তু এই প্রো প্লাসে স্পেশালিটি এটাই থাকবে যে এখানে 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স থাকবে। তার জন্য দাম অন্তত 5-6 হাজার টাকা বেড়ে যাবে। তো 30,000 টাকার প্রাইস রেঞ্জে এই প্রসেসর দিয়ে রেডমি নোট 15 প্রো প্লাস যদি টেলিফোটো লেন্স সহযোগে আসে, তাহলে কিন্তু এই ফোনটা কিছুটা হলেও আকর্ষণীয় হবে। কিন্তু একটা জিনিস ভাবুন, রেডমি নোট 14 প্রো প্লাস আর 15 প্রো প্লাস দুটোর মধ্যে তফাৎ কি আছে? শুধু একটু ডিসপ্লে সাইজ বড় হয়েছে, ডিজাইন পাল্টায়নি, ক্যামেরা পাল্টায়নি, প্রসেসর অলমোস্ট একই আছে। ফোনটা আমাদের দেশে লঞ্চ হবে এই বছরের শেষে, Q4-এ। তো সেক্ষেত্রে তখন এই ফোনটা কতটা অ্যাপিল তৈরি করবে। পরের খবর, স্যামসাং লাভারদের জন্য একটু দুঃখের খবর। স্যামসাংয়ের যে স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ আসবে আগামী বছর জানুয়ারিতে, তার ব্যাপারে বিভিন্ন লিক্স তো আসছেই, কিন্তু রিসেন্টলি একটা খবর এসেছে যে যেহেতু কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরের দাম এখন অনেক বেড়ে গেছে, বিশেষ করে ফ্ল্যাগশিপ প্রসেসরের, তাই কস্ট কাটিংয়ের জন্য ঠিক দামে, ফোনের দাম না বাড়িয়ে ঠিকঠাক দামে ফোন যাতে আনতে পারে, তার জন্য স্যামসাং তাদের S26 সিরিজের দুটো ফোনে নিজেদের এক্সিনোস প্রসেসর দেবে। অর্থাৎ বুঝতেই পারছেন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 2 প্রসেসর দিয়ে S26 আলট্রা আসবে, আর এক্সিনোস 2600 প্রসেসর দিয়ে স্যামসাং গ্যালাক্সি S26 আর S26 এজ এই ফোন দুটো আসবে। হ্যাঁ, S26 প্রো বা প্লাস যে ফোনটা, সেটা সম্ভবত এবার আসবে না, এরকমই এখন অব্দি লিক্স। তবে এখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার এটাই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite 2 প্রসেসরটা কিন্তু 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি, সেখানে এক্সিনোস 2600 প্রসেসরটা কিন্তু 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। সেক্ষেত্রে হয়তো এরকমও হতে পারে যে এক্সিনোস প্রসেসর বেটার হলো, বেটার পারফর্ম করলো, এবার কোয়ালকম স্ন্যাপড্রাগনকে পিছনে ফেলে দিল। কি হবে বলা খুব মুশকিল, কারণ খেয়াল রাখবেন, এখন স্যামসাংয়ের প্রসেসরকে আমরা খুব খারাপ বলি, কিন্তু একটা সময় ছিল যখন কোয়ালকমের প্রসেসরের থেকে স্যামসাংয়ের প্রসেসর কিন্তু এগিয়ে ছিল, অনেক ভালো বলে মনে করা হতো। স্মার্টফোনের খবর তো অনেক হয়ে গেল, টেকনোলজির দুনিয়ায়, সায়েন্সের দুনিয়ায় আর কি হচ্ছে। এই সপ্তাহে একটা খুব গুরুত্বপূর্ণ খবর এসেছে সায়েন্সের দুনিয়ায়, এবং সেই খবরটা নিয়ে যথারীতি বড় খবর মানে বড় বিতর্ক তৈরি হয়েছে। চায়না ডিক্লেয়ার করে দিয়েছে যে 2026 সালে তারা এমন একটা হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে, যে রোবটটা প্রেগনেন্সিতে সাহায্য করবে। মানে সোজা বক্তব্য যে সেই হিউম্যানয়েড রোবট আর্টিফিশিয়াল দেবে মানুষকে, অর্থাৎ মানুষের বাচ্চা রোবটের পেটের মধ্যে 10 মাস ধরে বড় হবে, এবং এর জন্য খরচা পড়বে $13,900 মতো, মানে এই $14,000 আশেপাশে। চাইনিজ মিডিয়ার বক্তব্য অনুযায়ী যে মানুষের পেটে যেভাবে বাচ্চা বড় হয়, যে এনভায়রনমেন্ট পায়,
যা কিছু পায় সেগুলো রোবটের পেটে কৃত্রিমভাবে দেওয়া যাবে এবং বাচ্চা সেইভাবেই ফিল করবে এবং সেই শিশুটা বা ভ্রূণটা ওইভাবে ক্রমশ বড় হয়ে উঠবে এবং সেখানে আরও অ্যাডভান্টেজ থাকবে যে যেহেতু রোবটের মধ্যে সেটা থাকছে তাই সেখানে জেনেটিক্যালি তাকে কিছু মডিফাই করা যাবে, কোনো সমস্যা হলে সেগুলোকে ট্রিট করা যাবে। কিন্তু এখানে বিতর্কটা এটাই যে মানুষকে এইভাবে আর্টিফিশিয়াল উম্বে রাখা কি ঠিক? বিশেষ করে আরও বিতর্ক তৈরি হচ্ছে যখন বলা হচ্ছে যে জেনেটিক্যালি তাকে মডিফাই করা যাবে, করা হবে। আজকে শেষ খবর, সেটাও চায়না থেকেই। একটা ছোট্ট এসএসডি, যেরকম আমরা স্মার্টফোনে এতদিন মাইক্রোচিপ ইউজ করতাম বা ক্যামেরাতে যেরকম মেমোরি কার্ড ইউজ করি, ঠিক সেরকম ছোট্ট সাইজের একটা মাইক্রোচিপ, যেটা এসএসডি। আসলে এসএসডির সাইজ তো তুলনামূলক বড় হয়, যদিও দিনকে দিন এসএসডির সাইজও কমছে। তো কমতে কমতে সেটা এমনই সাইজে এসছে যে সেটা মাইক্রোচিপ হিসাবে আমরা ব্যবহার করতে পারবো এবং সেটা চায়না অলরেডি করে ফেলেছে। তো সিম কার্ডের সাইজে এই মিনি এসএসডিটা 512 জিবি, 1 টেরাবাইট আর 2 টেরাবাইটে আপাতত পাওয়া যাচ্ছে। কিন্তু তার স্পিড এত ছোট, মানে স্পিড কম হবে না, তার উল্টোটাই হচ্ছে। 3700 MB পার সেকেন্ড রিডিং স্পিড আর 3500 MB পার সেকেন্ড রাইটিং স্পিড। ভাবা যায়? তো এতদিনের যে স্টোরেজের প্রচলিত ধারণা, তো সেই ধারণা এবার পাল্টে যাবে আবারও। আমরা এককালে দেখতাম কি কম্পিউটার হতো একটা ঘরের সাইজে, সেই ধারণা পাল্টে গিয়ে এখন কম্পিউটার আমাদের হাতের মধ্যে চলে এসেছে মোবাইলের সাইজে। তো এবার স্টোরেজ আরও ছোট হলে সেই ধারণাটা পাল্টে কত ছোট হবে? ইয়েস, এই দিন তো আসছেই যে মোবাইল ফোনকে রিপ্লেস করে দেবে স্মার্ট গ্লাস এবং স্মার্ট গ্লাস দিয়ে আমরা সব কাজ করে নিতে পারবো। আপনার কি ধারণা এই ব্যাপারে? মোবাইল ফোনকে কি স্মার্ট গ্লাস রিপ্লেস করতে পারবে, যেটা ক্রমশ করছে বলে মনে হচ্ছে? আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।